আজকের গল্প ডনের ভূত। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সেদিন সকালে চোখ বুজে একটা রোমাঞ্চকর গল্পের প্লট ভাবছি এবং টেবিলে কাগজ কলমও তৈরি। হঠাৎ পিঠে চিমটি কাটলো কেউ। উফ বলে আর্তনাদ করে পিছন ঘুরে দেখি ডন দাঁড়িয়ে আছে, মুখে ধূর্ত এবং কুর হাসির ছাপ। খাপ্পা হয়ে বললুম, হতভাগা ছেলে, দিলি তো মুডটা নষ্ট করে। ডন আমার ভাগ্নে, মহা ধরিবাজ বিচ্ছু ছেলে। তার মাথায় একটা কিছু খেয়াল চাপলেই হলো, তাই নিয়ে উঠে পড়ে লাগবে। তা লাগুক, আপত্তি নেই, কিন্তু প্রতিটি খেয়ালের সঙ্গে আমাকেও যে জড়াবে এটাই হলো সমস্যা। ওই রকম নিঃশব্দ হাসিটি হেসে সে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে বললুম, বুঝেছি, টাকা চাই। কিন্তু এবার কি কিনবি, রামুর গাধা না সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার? ডন ফিক করে হেসে অমায়িক ভদ্রলোক হলো, বলল, না মামা, ভূত কিনবো। অবাক হয়ে বললুম, ভূত কিনবি? কোথায় পাবি ভূত? কে বেচবে? ডন কাছে ঘেসে এলো, টেবিলের কলমটা খপ করে তুলে নিয়ে বলল, মোটে 3টে টাকা দাম মামা, যদি এক্ষুনি 3টে টাকা না দাও কি হবে বুঝতে পারছো? বিপদ ঘনিয়েছে দেখে ঝটপট বললুম, বুঝেছি বুঝেছি, লক্ষ্মী ছেলের মতো আগে আমার কথার জবাব দে, ঠিক ঠিক জবাব হলে 3টে টাকাই পাবি। শিগগির বলো মামা, দেরি হলে গোগো ভূতটা কিনে ফেলবে। ভূত কার কাছে কিনবি? মোনাদার কাছে। মোনাদা মানে সেই মোনা বুজরুক? মোনা ভূত কোথায় পেল? ঝিলের ধারে বাঁশের জঙ্গলে ফাঁদ পেতে ধরেছে। তুই দেখে এলি? শিশির ভেতর ভরে রেখেছে। মোনাদা বলল, শিশির দাম 50 পয়সা আর ভূতের দাম 2 টাকা 50 পয়সা, ইজ ইকুয়াল টু 3 টাকা। হাসতে হাসতে বললাম, বাহ, একদিনে অঙ্কে তোর মাথা খুলেছে দেখছি। তো ভূতটা দেখতে কিরকম? ডন চটে গেল, ভূত কি চোখে দেখা যায়? কই, শিগগির টাকা দাও, বলে সে কলমটা টেবিলে ঠোকার ভঙ্গি করলো। দামি কলম, তাই বেগতিক দেখে 3টে টাকা দিলুম। টাকা পেয়ে কলমটা রেখে ডন গুলতির বেগে উধাও হয়ে গেল। গল্পের মুডটা চটে গেল। মনে মনে মোনার মুন্ডুপাত করতে থাকলুম। মোনা থাকে ঝিলের ধারে পুরনো শিব মন্দিরের কাছে। মোনার মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে গেরুয়া একফালি কাপড়, কপালে লাল তিলক আঁকা। সে নাকি তন্ত্র সাধনা করে। কারো কিছু চুরি গেলে মোনা নাকি মন্ত্রের জোরে চোর ধরিয়ে দেয়, অসুখ বিসুখের চিকিৎসাও করে। তবে কথাটা হলো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কাজেই যারা ওকে বিশ্বাস করে তারা বলে মোনা ওঝা, এবং যারা করে না তারা বলে মোনা বুজরুক। তবে লোকটাকে যত ভয়ঙ্কর দেখাক, ওপর পাটির 2টো দাঁত নেই বলে যখনই হাসে তখন ভালো মানুষ মনে হয়। কিন্তু মোনা বুজরুক ডনকে ঠকাবে, এবং ডন একটা ছোট ছেলে, এতেই মোনার উপর খাপ্পা হয়েছিল। বড়রা বোকামি করে ঠকে, ছোটদের সরলতার সুযোগ নিয়ে ঠকানো ভারী অন্যায়। ভাবলুম মোনাকে গিয়ে খুব বকে দিয়ে আসি, কিন্তু ডন তক্ষুনি ফিরে এলো, তার হাতে একটা ছোট্ট শিশি। শিশিটা দেখিয়ে সে খুশি খুশি মুখে বলল, গোগো টাকা নিয়ে গেছিল মামা, মোনাদা ওকে দিল না, বলল আগে আমি কিনবো বলেছিলুম, তাই আমাকেই সে বেচবে। সে টেবিলে শিশিটা রাখলো, শিশির ভেতর কিচ্ছু নেই। বললাম, হ্যাঁ রে, এর ভেতর যে ভূত আছে কি করে বুঝলি? ডন বলল, আছে মামা, মোনাদা বলল সন্ধে হলেই দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, তা এই যে তুই ভূত পুষবি, ভূতকে কিছু খেতে দিতে হবে না? হবে বই কি, ভূতেরা দুধ আর মাছ খায়, তাই খাওয়াবো। কিন্তু খাওয়াতে গেলে যদি ভূতটা পালিয়ে যায়? মোনাদা বলল আবার ফাঁদ পেতে ধরে দেবে। ডন চাপা গলায় বলল, আমি একটু দুধ নিয়ে আসি মামা, তুমি যেন ছিপি খুলো না।
ডন দুধ আনতে গেল, আমি সেই সুযোগে শিশির চিপি খুলে ব্যাপারটা পরীক্ষা করার লোভ সম্বরণ করতে পারলুম না। চিপিটা খুলতে মোটকা গন্ধ টের পেলুম। তারপর দেখি জানলা গলিয়ে একটা কালো বেড়াল লাফ দিয়ে উধাও হয়ে গেল। ব্যাপারটা এমন আকস্মিক যে চমকে উঠেছিল। কালো বেড়াল তো এ ঘরে দেখিনি, বাড়িতেও কোনো কালো বেড়াল নেই, এটা এলো কোত্থেকে? কখন এ ঘরে ঢুকলো? ছিপি খোলার পরই বা জানলা গলিয়ে পালালো কেন? হতভম্ব হয়ে গিয়েছিলুম একেবারে। সেই সময় ডনের আবির্ভাব হলো। তার হাতে দুধের বাটি। সে দেখতে পেল আমি ছিপি খুলেছি। অমনি চিৎকার ছাড়লো, মামা মামা, ছিপি খুললে কেন? তারপরে তার চোখ গেল জানলার ওধারে পাঁচিলের দিকে। পাঁচিলে কালো বেড়ালটা বসে কেমন জল জলে চোখে এদিকে তাকিয়ে আছে। ডন দুধের বাটি রেখে আমার হাত থেকে শিশি আর ছিপি ছিনিয়ে নিয়ে বেরুলো। পাঁচিলের কাছে যেতেই বেড়ালটা লাফ দিয়ে ওধারে নামলো। ডনকেও বেরিয়ে যেতে দেখলো। এবার জানি কি কি ঘটবে। আমার কাগজ ছিঁড়ে কুচি কুচি হবে, কলমটা গুঁড়ো হয়ে যাবে, আমিও প্রচুর চিমটি খাবো। ডনের নখ যা ধারালো। কাগজ কলম সামলে রেখে আমিও পালানো ভূতটা ধরার ছল করে বেরিয়ে গেলুম। রাস্তায় দাঁড়িয়ে ডন এদিক ওদিক তাকাচ্ছে। সে কিছু বলার আগে বললুম, চল আবার মোনা বুজরুকের কাছে যাই। সে ফাঁদ পেতে পালিয়ে যাওয়া ভূতটাকে ধরুক, টাকা যা লাগে দেব। ডন কাঁদো কাঁদো মুখে এগোলো। খেলার মাঠ পেরিয়ে ঝিল, ঝিলের ধারে শিব মন্দিরের ওখানে ঘন জঙ্গল। সেখানে পৌঁছে ডাকলুম, মোনা আছো নাকি? ও মোনা! সাড়া এলো জঙ্গলের দিক থেকে। কে ডাকে গো? মোনার গলার স্বর কেমন অদ্ভুতুড়ে। বললুম, শিগগির একবার এসো তো এদিকে, একটা কেলেঙ্কারি হয়ে গেছে। জঙ্গলের ভেতর থেকে মোনার জবাব এলো, আমিও এক কেলেঙ্কারিতে পড়েছি, জায়গা ছেড়ে নড়ি কি করে? অগত্যা মন্দিরের পেছনে গিয়ে জঙ্গলে ঢুকলুম। বললুম, তুমি আছোটা কোথায়? শেওড়া গাছের ভেতরে। শেওড়া গাছটা দেখা যাচ্ছিল। সেখানে গিয়ে দেখলুম মোনা গা ঢাকা দিয়ে বসে আছে ডালপালার ভেতরে। আমাদের দেখে সে ফিক করে হাসলো। ওপর পাটির দুটো দাঁত নেই, তাই তার হাসিটা বেশ অমায়িক দেখালো। বললাম, ওখানে বসে তুমি কি করছো মোনা? মোনা বলল, ফাঁদে একটা পেতনি পড়েছে, শিশিতে ঢোকাতে পারছি না। বলে সে প্রায় চেঁচিয়ে উঠলো, ওই যা, পালিয়ে গেল। সে শেওড়া গাছ থেকে নেমে এলো, হাতে একটা একই সাইজের একটা শিশি। হাসি চেপে বললুম, তোমার ফাঁদ থেকে পেতনি পালিয়ে গেল, আর ডনের শিশি থেকে ভূতটা পালিয়ে গেছে। শিগগির একটা ব্যবস্থা করো। মোনা বলে উঠলো, এ হে হে হে, সর্বনাশ সর্বনাশ। খোকা বাবুকে এমন পই পই করে বলেছিলুম সাবধান। ডন কাঁদো কাঁদো মুখে বলল, মামা শিশির ছিপি খুলেছিল। মোনা বলল, ছোট বাবু কাজটা ঠিক করেননি। খোকা বাবুকে যে ভূতটা বেঁচেছিলুম সে খুব ঘোরেল ভূত। সে কে জানেন? পাঁচু, সেই পাঁচু চোর। পাঁচু নামে একটা চোর ছিল আমাদের ছোটবেলায়, পাকা সিদেল চোর। কত বাঘা বাঘা দারোগা বাবুকে সে নাকাল করে ছাড়তো। বুড়ো হয়ে সে মারা পড়েছিল অসুখ বিসুখে। যাই হোক, ডনের সামনে মোনার সঙ্গে ভূত নিয়ে তর্ক করা ঠিক নয়। বললুম, যাই হোক, পাঁচুকে আবার ফাঁদ পেতে ধরে দাও। ডন বলল, মোনাদা, পাঁচু কালো বেড়াল সেজে পালিয়ে গেছে। কালো বেড়াল? মোনা ভুরু কুচকে বলল, তাহলে তো বড় কেলেঙ্কারি হলো। ঠিক আছে, দেখছি। ইঁদুর ধরে ফাঁদে আটকাতে হবে ওকে। এখন ইঁদুর পাই কোথা দেখি। কই খোকা বাবু, শিশিটা দাও। শিশিটা নিয়ে এসে জঙ্গলের ভেতর চলে গেল। গেল তো গেলই। আমরা ঠায় দাঁড়িয়ে আছি। এক সময় হঠাৎ ম্যাও শব্দ শুনে দেখি ঝোপের ভেতর থেকে সেই কালো বেড়ালটা মুখ বের করেছে। দেখা মাত্র ডন তাকে তাড়া করে গেল। তারপর আর তাকেও দেখতে পেলুম না। কিছুক্ষণ তাকে ডাকাডাকি করে মন্দিরের পেছনে বটতলায় গিয়ে বসে পড়লুম। সেই সময় দেখলুম একটু দূরে বাঁশবনের ভেতর গুড়ি মেরে মোনা বাঘের মতো চুপি চুপি কতকটা চার পায়ে হাঁটছে। তারপর সে লাফ দিয়ে যেন কিছু ধরলো।
তারপর চেঁচিয়ে উঠলো, এবার এবার বাছাধন যাবে কোথায়? খোকা বাবু, ছোট বাবু, চলে আসুন। সাড়া দিয়ে বললাম, এই যে এখানে আছি। মোনা আমাকে দেখতে পেয়ে অদ্ভুত শব্দে হাসতে হাসতে চলে এলো। চিপি আটা শিশিটা আমাকে দিয়ে বলল, এবার কিন্তু সাবধান। তা খোকা বাবু কোথায় গেল? বললাম, কালো বেড়ালটা দেখতে পেয়ে ছুটে গেছে, তুমি খুঁজে দেখো তো ওকে। মোনা বলল, সর্বনাশ, আপনি খোকা বাবুকে যেতে দিলেন? পেতনিটার পাল্লায় পড়লে বিপদ হয়ে যাবে। সে হন্তদন্ত হয়ে জঙ্গলে গিয়ে ঢুকলো। একটু পরে ডনকে নিয়ে এসে ফিরে এলো। বলল, আর একটু হলেই পেতনি খোকা বাবুকে ধরে ফেলতো। পেতনিদের স্বভাব জানেন তো, ছেলে পুলে দেখলে কুড়মুড় করে মুন্ডু চিবিয়ে খায়। আপনারা শিগগির চলে যান। আর একটা কথা, পাঁচুকে তেরাত্রির উপোস করিয়ে রাখবেন। ডন এসেই আমার হাত থেকে শিশিটা ছিনিয়ে নিল। ব্যাপারটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু তা হলো না। রাত্রিরে ডন আমার কাছে শোয়, শিশিটা বালিশের পাশে রেখে সে ঘুমোচ্ছিল। আমি ঘুমোতে পারছিলুম না। সেই বেড়ালটার কথা ভাবছিলুম, আর ভাবছিলুম পাঁচু চোরের কথা। পাঁচুকে একটু একটু মনে পড়ে। লম্বা শিঙ্গে চেহারার লোক ছিল সে, মাথার চুল খুটিয়ে ছাটা। কেউ যাতে চুল ধরে তাকে বেকায়দায় না ফেলে সেই জন্য ওই রকম করে চুল ছাড়তো। শুনেছি দুধে দারোগা বঙ্কু বিহারী ধারা তাকে কিছুটা শায়েস্তা করেছিলেন। কিন্তু কথাটা হলো, পাঁচু মোড়ে কালো বেড়াল সেজে বেড়ায় কেন? এই ওই যে কথাই বলে, স্বভাব যায় না মোলে। মরার পরেও পাঁচু বেড়াল সেজে দুধ মাছ মাংস চুরি করে বেড়াচ্ছে না তো? তবে তার আগে দেখা দরকার সত্যি ডনের শিশি থেকে কালো বেড়াল বেরোয় কিনা। রাত্রিটা ছিল জ্যোৎস্নার। জানলার বাইরে ঝকঝকে জ্যোৎস্না। চুপি চুপি বালিশের পাশ থেকে শিশিটা নিয়ে চিপি খুলে দিলাম। অমনি দেখলাম ফের একটা কালো বেড়াল জানলা গলিয়ে পালিয়ে গেল। এবার আমার শরীর শিউরে উঠল। তক্ষুনি ছিপি এঁটে শিশিটা যথাস্থানে রেখে জানলায় উঁকি দিলাম। বেড়ালটা পাঁচিলে বসে নীল জলজলে চোখে আমার দিকে তাকিয়ে আছে। তক্ষুনি জানলা থেকে সরে এসে শুয়ে পড়লাম। না, সত্যি তাহলে ভূত আছে। সকালে উঠে শুনি রান্নাঘরে চোর ঢুকেছিল। সকালের চায়ের দুধ রাখা ছিল, এক ফোঁটা নেই। 9টার আগে গয়লা দুধ দিতে আসে না। জামাইবাবু ডনের বাবা খুব বকাবকি করলেন দিদিকে। দিদি নাকি রান্নাঘরের দরজা জানলা আটকাতে ভুলে গিয়েছিল। শুধু দুধ নয়, ফ্রিজ থেকে মাছ মাংস সব বেপাত্তা হয়ে গেছে। ডন ছোট ছেলে, সে এ নিয়ে মাথা ঘামালো না, কারণ শিশির ভেতর বন্দি পাঁচুকে তেরাত্রির উপোস রাখতে হবে, কাজেই সে চিপি খোলেনি। সে তো জানে না আমি চিপি খুলে এই কেলেঙ্কারিটি বাঁধিয়েছি। ডন ভেবেছে পাঁচু শিশির ভেতর রয়ে গেছে। চুপি চুপি মোনার ডেরায় চলে গেল। মোনা আজ তার ডেরাতে বসে চোখ বুজে তপ জপ করছিল। ডেরা মানে মন্দিরের লাগোয়া একটা পুরনো জরা জীর্ণ একতলা ঘর। জব শেষ হলে সে চোখ খুলে আমাকে দেখে বলল, পাঁচু পালায়নি তো ছোট বাবু? হ্যাঁ, পালিয়েছে। আসলে আমারই বোকামি। মোনা ডন এখনো জানে না আমি ফের ছিপি খুলেছিলুম বলে যা ঘটেছে তার মোটামুটি একটা বিবরণ দিলুম। মোনা গুম হয়ে গেল। একটু পরে বলল, ঠিক আছে, 3টে টাকা ঝাড়ুন ছোট বাবু। আমি পেতনিটাকে শিশিতে ভরেছি। আপনি বরং এই শিশিটা আপনার ভাগ্নে বাবাজির শিশির সঙ্গে পাল্টে ফেলুন। খালি শিশিটা আমাকে ফেরত দিন। আর হ্যাঁ, পেতনি কিন্তু দুধ মাছ মাংস খায় না, একটু শুকনো গোবর আর হাড়গোড়ের খাদ্য। 3টে টাকা গচ্চা গেল, কি আর করা যাবে। বাড়ি ফিরে এক সুযোগে ডনের শিশিটা নিয়ে সেই শিশিটা রেখে দিলুম ডনের পড়ার টেবিলে। ডন তখন স্কুলে। মোনাকে খালি শিশিটা ফেরত দিয়ে এলুম। মোনা আমাকে সাবধান করে দিল। সে রাত্রিরে আমার আমার মনে হলো সত্যি এই শিশির ভেতর পেতনি আছে কিনা পরীক্ষা করা দরকার। ডন যথারীতি বালিশের পাশে শিশি রেখে ঘুমোচ্ছিল। শিশিটা চুপি চুপি তুলে নিয়ে জানলার গ্রিলের ফাঁকে রেখে ছিপি খুলে দিলুম। তারপর যা দেখলুম, ভয়ে বুকটা ধড়াস করে উঠল।
জ্যোৎস্নায় একটা সাদা কাপড় পরা মূর্তি দাঁড়িয়ে আছে। সাহস করে টর্চ বের করলুম। টর্চ জ্বালতেই মূর্তিটার দেখতে পেলুম না। চুপি চুপি দরজা খুলে বেরিয়ে গিয়ে দেখি সাদা মূর্তিটা বাগানের একটা আম গাছে উঠে গেল। একটু পরে আম গাছের ডগায় তাকে দেখা গেল। সেখান থেকে উঁচু একটা বাজ পড়া ন্যাড়া তাল গাছের মাথায় গিয়ে বসলো। তারপর পেঁচার ডাক শুনলাম, ক্যাও ক্যাও ক্যাও। টর্চের আলো ফেললুম, কিন্তু কিচ্ছু দেখতে পেলুম না। আমার চোখের ভুল নয় তো? টর্চ নেভালে সাদা কাপড় পরা পেতনিকে দিব্যি দেখতে পাচ্ছি, কিন্তু আলো জ্বালিয়ে পাচ্ছি না। ব্যাপারটা ভালোভাবে পরীক্ষা করা দরকার। বাজ পড়া তাল গাছটার কাছে গিয়ে ফের টর্চ জ্বাললুম, কিন্তু জ্বলল না। সুইচ বিগড়ে গেল নাকি? টর্চ নাড়া দিয়ে এবং ব্যাটারি বের করে আবার ঢুকিয়ে অনেক চেষ্টা করলুম, টর্চ আর জ্বলল না। পেতনিটা বসে ঠ্যাং দোলাচ্ছে। একটু পরে শুনি গুনগুন করে মেয়েলি গলায় গান গাইছে সে, এমনে চাঁদের আলো মরি যদি সেও ভালো, সে মরণ স্বর্গ সমান। এবার আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না। চুপি চুপি ঘরের দিকে পা বাড়ালাম। তারপর এক কাণ্ড ঘটলো। ভীষণ ঠান্ডা কি একটা জিনিস আমার মাথার পেছনে চাঁটি মারলো। মাথা যেন বরফ হয়ে গেল। তারপর ঘরের দিকে যত এগোচ্ছি বারবার তত চাটি খাচ্ছি। টলতে টলতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলুম। শুতে যাচ্ছি, হঠাৎ মনে হলো মাথার পেছন দিকে কি একটা আটকে আছে। আটকে উঠে হাত দিয়ে সেটা ছাড়িয়ে নিলুম। পেতনির হাত ভেবে সেই মুঠোয় ধরে ঘরের আলো জ্বেলে দিলুম। কি কাণ্ড! একটা চামচিকে। চামচিকেটা জানলার বাইরে ছুঁড়ে ফেললুম। কিন্তু এটা না হয় চামচিকে, সাদা কাপড় পরা মূর্তিটা তো পেতনি। নাকি পেতনিটাই চামচিকেটাকে হুকুম দিয়েছে আমার মাথায় চাঁটি মারতে? কে জানে বাবা। আর ঝুঁকি নিয়ে কাজ নেই। ডন খালি শিশিতে পাঁচুর ভূত আছে ভেবে কিছুদিন শান্ত থাকবে। খামখেয়ালি ছেলে, তারপর এসব ভুলে যাবে। কাজেই আর এ নিয়ে চিন্তা করে লাভ নেই। যা ভেবেছিলুম হলো তাই। পরদিন বিকেলে ডন এসে আমার পিঠে চিমটি কাটলো। বললুম, আবার কি চাই? ডন গম্ভীর মুখে বলল, পাঁচুর ভূতটা গোগোকে বেচে দিলুম। ভালো করেছিস। মামা 2 টাকা দাও। আবার কি কিনবি? ডন ফিক করে হেসে বলল, ঘুড়ি প্লাস লাটাই প্লাস সুতো। তোমার 2 প্লাস গোগোর 3 ইজ ইকুয়াল টু 5। 2 টাকা দিলুম। বললুম, হ্যাঁ ঘুড়ি কেন, সেটা ভালো, কিন্তু আর যেন ভূত কিনতে যেও না। ডন গুলতির বেগে উধাও হয়ে গেল।